নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডি স্পোর্টস 9009। আজকে ইডি স্পোর্টস 9009 পর্দায় সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে টাটকা খবর, যেটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি ম্যাচ দিয়ে। যে ম্যাচে ইস্টবেঙ্গল 4-1 গোলে কিন্তু দিল্লিকে হারিয়ে দিয়েছে এবং এটা হাই প্রোফাইল একটা ম্যাচ। পরপর দুটো ম্যাচে ইস্টবেঙ্গল জিতে এখন টকবকে করে ফুটছে পুরো ইস্টবেঙ্গল সমর্থক থেকে শুরু করে, সমর্থক কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই। এতগুলো আইএসএল টুর্নামেন্ট হয়ে গেল, এত বছর ধরে হয়ে গেল, এবছরই যেন ইস্টবেঙ্গল নতুন করে প্রাণ পেয়েছে। প্রতিটা আইএসএল এ ইস্টবেঙ্গল কিন্তু ব্যর্থ, 9-এ গিয়ে শেষ করছে কি 10-এ গিয়ে শেষ করছে। সেখানে এই ইস্টবেঙ্গল এবছর কিন্তু পুরোটাই অচেনা। অবাক করা ফুটবল কিন্তু ইস্টবেঙ্গল খেলছে। প্রথম ম্যাচেই নর্থ ইস্ট ইউনাইটেডকে কিন্তু 3-1 গোলে হারিয়ে দিচ্ছে পরিষ্কার, যেখানে ইউসেফ পরপর দুটো গোল করেছে। একদম পারফেক্ট রিক্রুটমেন্ট ইস্টবেঙ্গলের, দারুণ একটা সাইনিং হয়েছে ইস্টবেঙ্গলের। ইউসেফ কিন্তু পুরো ইস্টবেঙ্গলের কাজে লেগেছে। একদম একদম পরপর দুটো ম্যাচে 2-2 করে 4 গোল ইতিমধ্যে করে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে ইস্টবেঙ্গল। পাশাপাশি গোল সংখ্যার বিচারে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা কিন্তু ইউসেফ ইনজুরি। তো বুঝতেই পারছো এই মুহূর্তে ইস্টবেঙ্গল কতটা ব্যালেন্সড দল। কিন্তু পুরো ম্যাচ দেখে যেটা মনে হলো, তাহলে কি ফ্যাক্টর কি ইউসেফ? ইস্টবেঙ্গলে এত ভালো খেলার পেছনে কি ফ্যাক্টর কি ইউসেফ? আমি বলে একদমই না। ইস্টবেঙ্গলের যে এবছর ভালো খেলবে সে কিন্তু গত বছর থেকে আমরা বুঝতে পেরেছিলাম। গত বছর থেকে আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গল কোন লেভেলের ফুটবল খেলছিল। তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল না, দুর্ভাগ্য তাদের কাজ করেছে। কয়েকটা ম্যাচ হেরেছে, ইতিমধ্যে একটা দুটো ট্রফি কিন্তু ইস্টবেঙ্গলের ঘরে ওঠা উচিত ছিল, কিন্তু অস্কারে হাত ধরে কিন্তু এখনো পর্যন্ত ট্রফির মুখ ইস্টবেঙ্গল দেখেনি। এবছরে আশা করছে আইএসএল কিন্তু ইস্টবেঙ্গলের ঘরে উঠতে পারে, এবং এই ওঠার পেছনে সবচেয়ে বড় কারিগর যে হবে। এবার আমি যা বুঝে গেলাম খেলা দেখে, তাতে কিন্তু আমি একেবারে একটা প্লেয়ারের নাম না বলে পাচ্ছি না, সে হচ্ছে মিগুয়েল। ব্রাজিলিয়ান তারকা মিগুয়েলই কিন্তু এবছরে কিন্তু মানে প্রধান ফ্যাক্টর হতে যাচ্ছে ইস্টবেঙ্গলের, এবং ইস্টবেঙ্গলের কান্ডারি হতে যাচ্ছে মিগুয়েল। ব্রাজিলিয়ান মিগুয়েল কি ফুটবলটাই আজকে খেললো, কিভাবে মাঝ দিয়ে অ্যাটাকগুলো তৈরি করে কতগুলো গোলে থ্রু পাস বাড়ালো, যেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু আরও দুটো নিশ্চিত গোল করতে পারতো। সেখানে একটা ইউসেফ নিজে মিস করেছে এবং আরও একটা মিস হয়েছে। মোট 6টা গোল কিন্তু ইস্টবেঙ্গলকে দিতেই পারতো। সুতরাং এই ইস্টবেঙ্গল কিন্তু আগের ইস্টবেঙ্গল নয়। অর্থাৎ ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু প্রত্যেকটা দলকে চিন্তা করতে হবে। এবং ইস্টবেঙ্গলের যে খেলা দেখলাম, লালেন্ডিকা অসাধারণ ফুটবল খেলছে, একটা গোল আজকে করেছে, এবং মিগুয়েল একটা অসাধারণ গোল করেছে। ইউসেফের কথা তো বললাম। টোটাল ইস্টবেঙ্গলের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা প্লেয়ার। দেখো, একটা টিমে যখন একজন নেতৃত্ব দেয় এবং কেউ যদি একটা নেতা হিসেবে কিন্তু পরিচিতি লাভ করে, নেতা এমনি হয় না, তার স্কিল এবং তার খেলার ধরন, তার পারফরমেন্স এতগুলো বিচার করে কিন্তু সে অটোমেটিক্যালি নেতৃত্বের আসনে চলে যায়। সে তাকে অধিনায়ক হতে হবে না। কিন্তু মিগুয়েল পুরো ইস্টবেঙ্গল টিমটাকে চালনা করছে। প্রধান চালিকা শক্তি কিন্তু মিগুয়েল, এটা কিন্তু মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং এই জায়গা থেকে আমি আর একটা জিনিস দেখলাম, এতদিন পর্যন্ত যে কটা আইএসএল ম্যাচ আমি দেখলাম, তার থেকে আমি বুঝতে পারলাম যে দুটো দল চ্যাম্পিয়নের প্রধান দাবিদার, এবং সেটা হচ্ছে কলকাতারই দুটো দল। বুঝতেই পারছো আমি বলছি কার কথা? ইস্টবেঙ্গল এবং চিরাচরিতভাবে ট্রফিটা যার ঘরে উঠবে, আমি মোহনবাগানের কথাই বলছি। শুধু মোহনবাগানকে এবছরে বেগ দেওয়ার মতো একটা দলই আছে, সে হচ্ছে ইস্টবেঙ্গল, চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। এত বছরে কিন্তু ইস্টবেঙ্গলকে মোহনবাগান ঠিক সেরকমভাবে ধর্তর মধ্যেই আনেনি। মানে একটা ফ্যাক্টর মোহনবাগান ইস্টবেঙ্গল কাছে হারবে, এটা মানে চিন্তাই করতে পারেনি এতদিন আগে। এতগুলো আইএসএল হয়ে গেছে, ততগুলো আইএসএল এর মধ্যে কোনোদিনই ইস্টবেঙ্গলকে সেইভাবে চিন্তা করেনি। শুধু ডার্বির কথা মাথায় রেখে মিডিয়ার চাপে, দর্শকদের চাপে সাময়িকভাবে কোচ কিন্তু একটু হয়তো চিন্তা করতে হয়েছে, বাট পারফরমেন্সের বিচারে কিন্তু কোচ যেহেতু বিদেশি, ইস্টবেঙ্গলকে নিয়ে ততটা বিচার বিশ্লেষণ বা অতটা চুলচেরা কোনো
মানে কোনো রকম বিচার তারা করেনি। সুতরাং সেই সময় কিন্তু পারফরমেন্সের বিচারে ইস্টবেঙ্গলকে নিয়ে ভাবার কোনো কারণই ছিল না। বাট এবছরে কিন্তু ব্যাপারটা পুরোই আলাদা, কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে সার্জিও লোবেরোকে চিন্তা করতেই হবে। ইউসেফকে কিভাবে আটকানো যাবে? সবচেয়ে কথা, ইস্টবেঙ্গলের মাঠে খেলা যে তৈরি করছে সেই ব্রাজিলিয়ান স্টার মিগুয়েলকে কিভাবে খেলাটাকে নষ্ট করতে হবে, সেই প্ল্যানটা অবশ্যই আমি কি বলবো, সার্জিও লোবেরো যথেষ্ট এক্সপিরিয়েন্স, মুম্বাই সিটি এফসি, গোয়ার মতো টিমকে চ্যাম্পিয়ন করে আজকে মোহনবাগানে কোচিং করছে। সুতরাং সব থেকে যদি কেউ এক্সপিরিয়েন্স হয়, 3টে কোচের নাম বলবো। 1 নম্বর হচ্ছে হাবাস, 2 নম্বর হচ্ছে সার্জিও লোবেরো, আর 3 নম্বর মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছে দুবার করে চলে গেছে, সে হচ্ছে হোসে মলিনা। চ্যাম্পিয়ন করার পরেও কোচ থাকছে না মোহনবাগানে, এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। আমরা দেখেছি, বা মোহনবাগান ট্র্যাডিশন বলতে পারি, আমরা দেখেছি 2024 সালে মোহনবাগানকে লোপেজ হাবাস স্যার মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে দেওয়ার পরেও মোহনবাগানের কোচ কিন্তু নির্বাচিত হয়ে গেল হোসে মলিনা। আবার এটাও আমরা দেখেছি, হোসে মলিনা মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার পর এই মুহূর্তে মোহনবাগানের কোচ কিন্তু সার্জিও লোবেরো। সুতরাং মোহনবাগান কোচিং করাটা কিন্তু অত সোজা না, যথেষ্ট চাপের ব্যাপার। এবং এই মুহূর্তে একটা দলই আছে ইন্ডিয়ায় যার এরকম ঈর্ষণীয় পারফরমেন্স আর কোনো দলের ভিতরেই নেই। এবং সমস্ত কথা চিন্তা করেই সেরা বিদেশিরা কিন্তু বিশ্বকাপরা কিন্তু মোহনবাগানই সই করে, এবং ইন্ডিয়াতে খেলতে হলে প্রথম তাদের চয়েস কিন্তু মোহনবাগানই। এবং সেই কথা চিন্তা করে আমরা দেখেছি জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেট্রাস এবং জেসন কামিন্সের মতো বিশ্বকাপরা কিন্তু মোহনবাগানই কি বেছে নিয়েছে প্রথম চয়েস হিসেবে। এবং এসে মোহনবাগানের এনভায়রনমেন্টে এসে কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট প্লিজড, অর্থাৎ মোহনবাগান এনভায়রনমেন্টটা এরকমই হয়। মোহনবাগান ম্যানেজমেন্টটা এমনই হয় যে তারা কিন্তু প্লেয়ারের দিকে যথেষ্ট চিন্তা করে। আমি কেন এই কথা বলছি? যখন দেখা গেল যে আইএসএল এর ম্যাচ সংখ্যা কমে গেছে, ম্যাচ থেকে টিমগুলো সেরকম টাকা পাবে না, এবং সেখান থেকে স্যালারির বিষয়টা, অর্থাৎ তাদের পেমেন্টের ব্যাপারটা গিয়ে এটা ইস্যু হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্লাবের ক্ষেত্রে। এবং তারা সিদ্ধান্ত করেছে তারা যে স্যালারি দিত আগে, স্যালারি কিন্তু ডিক্রিজ করে দেবে, রিডিউস হবে স্যালারি, এটা তারা কিন্তু ঘোষণাই করে দিয়েছে। বাট একটা ক্লাব, ইন্ডিয়ার একটা ক্লাব, নাম হচ্ছে মোহনবাগান, তাদের ম্যানেজমেন্ট কিন্তু বলে দিয়েছে না, যেভাবে প্লেয়ারদের সঙ্গে চুক্তি করা আছে ঠিক সেইভাবেই তাদেরকে পেমেন্ট করা হবে। অর্থাৎ পেমেন্টের ব্যাপারে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ হবে না। অটোমেটিক্যালি প্রত্যেকটা প্লেয়ারে মোহনবাগানে খেলার জন্যই মুখী হয়ে থাকে, এবং এরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই চায়। লাইফ লিস্টটাকে যখন মোহনবাগান ম্যানেজমেন্ট দেখছে, সেখানে প্লেয়াররাও কিন্তু মোহনবাগানকে 100% দিয়ে দেখবে, এটাই কিন্তু স্বাভাবিক। ইস্টবেঙ্গলের খেলা মেপে নিয়েছে, ইস্টবেঙ্গলের সার্জিও লোবেরো মেপে নিয়েছে, পাশে রবসন, আমরা লিস্টন কোলাসো, মনবীর সিং, দিমিত্রি পেট্রাস, জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, সব থেকে নিচে আলবার্টো রড্রিগেজ এবং টম আলডেট, মাঝমাঠের সব থেকে মোহনবাগান যে প্রাণ ভোমরা আপুইয়া রালতে দেখে নিয়েছে মাঝমাঠে কীভাবে ব্লক করতে হবে। এবং নিশ্চয়ই এই ট্রেনিংটা সার্জিও লোবেরো কিন্তু মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারের মস্তিষ্কে ঢুকিয়ে দিতে পেরেছে যে মিগুয়েলের খেলাটাকে ধ্বংস করতে হবে। অবশ্য সে তো অনেক পরের কথা, মে 3 তারিখে ডার্বি, তার আগে পর ম্যাচ আমাদের জিতে যেতে হবে, এই কথাই কিন্তু মিগুয়েল প্রত্যেকটা প্লেয়ারের মাথায় কিন্তু ঢুকিয়ে দিয়েছে। এবং আগামী দিনে যে ম্যাচটা মোহনবাগানে আছে চেন্নাই এফসির সঙ্গে, সেই ম্যাচটা অবশ্যই মোহনবাগানকে জিততে হবে। নাগুরা সহ চেন্নাই এফসির মাঝমাঠটা কিন্তু আমরা মুম্বাই সিটি এফসির সাথে দেখে নিয়েছি, তারা বল উপরে তুলে দিচ্ছে এবং তুলে ফুটবলটা খেলছে, এবং এই বল ক্লিয়ার করতে আমার মনে হয় না আলবার্টো রড্রিগেজের কোনো রকম সমস্যা হবে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে সার্জিও লোবেরো মোহনবাগানের যে ডিফেন্সটা সাজিয়েছে, সেখানে 2জন বিদেশিকে একসঙ্গে নামাচ্ছে না। মেহতাব সিংয়ের উপরে যথেষ্ট নির্ভরশীল, যথেষ্ট আস্থা দেখেছে কোচ, তার সঙ্গে জুড়ে দিয়েছে আলবার্টো রড্রিগেজ, দুপাশে পালা করে খেলাচ্ছে অভিষেক টেক্সাম এবং আমায়কে, এবং বাঁ দিকে 35 মিনিট কিন্তু বর্ষিয়ানি বলবো আমি, বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে,
শুভাশিস বোস কিন্তু ফুল টাইম ম্যাচ দেবে না বয়ে আছে, প্রথম অর্ধের পরেই তুলে নেবে এবং সেখানে পালা করে ঠিক সেই মুহূর্তে টেক্সামকে আবার বাদিকে নিয়ে আসতে, টেক্সাম ডান দিকেও যেমন খেলতে পারে বাদিকের সঙ্গে খেলতে পারে, দুদিকেই কিন্তু পারদর্শী, সেইভাবে কিন্তু রিক্রুটটা করা হয়েছে। মেহতাজ সেন্ট্রাল ব্যাকে দিচ্ছে এবং প্রয়োজন হলে তাকে তুলে টম আর্লেটকে নামাচ্ছে, আফ্রান থেকে একজন বিদেশি তুলে নিচ্ছে। আমরা গত ম্যাচেগুলো দেখেছি দিমিত্রি পেট্রাস, ম্যাকলারেন দুজনকে তুলে এসে জেসন কামিন্সকে নামিয়ে দিয়েছে আর নিচে টম আর্লেট এবং আলবার্টো রড্রিগেজকে নামিয়ে দিয়ে, অর্থাৎ তার খেলাটা কিন্তু যথেষ্ট কিন্তু আকর্ষণীয়, যথেষ্ট ট্যালেন্টের পরিচয় দিচ্ছে আমাদের কোচ এবং টিমটাকে যদি ঠিক মতো চালনা করতে পারে, মোহনবাগানের চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই। শুধু একটাই বাধা আসতে পারে ইস্টবেঙ্গলের থেকে। ইস্টবেঙ্গল ম্যাচ জিততেই থাকবে, আমি বলে দিলাম পরের ম্যাচটাও জিতবে, যে ফুটবলটা তারা খেলছে। পাশাপাশি আইএসএল অন্যান্য দলগুলো যে নিম্নমানের ফুটবল প্রদর্শন করছে, তাতে মনে হচ্ছে না ইস্টবেঙ্গল খুব একটা সুবিধা হবে, মানে অসুবিধা হবে মে 3 তারিখের আগে পর্যন্ত। এবং মোহনবাগানকে কিন্তু প্যারালালি কিন্তু জিতে আসতে হবে, অর্থাৎ মানসিকতা মনোবল ঠিক রাখতে গেলে একটা ম্যাচেও কিন্তু পয়েন্ট হারলে মোহনবাগানকে চলবে না। সুতরাং সেইভাবেই কিন্তু মোহনবাগানকে ম্যাচ ধরে ধরে এগোতে হবে। এবং মোহনবাগানের সবচেয়ে তার চালিকা শক্তি যেটা আছে সেটা হচ্ছে সবাই, এখানে একজন নির্দিষ্ট করে কাউকে বলার নেই। দিমিত্রি পেট্রাস যেমন ইঞ্জিন লাগিয়ে সারা মাঠ জুড়ে খেলছে, মোহনবাগানের সব থেকে আমি বলবো এই মুহূর্তে মোহনবাগানের সব থেকে এফেক্টিভ প্লেয়ার, আমি যখন মিগুলের কথা বলেছি, একটা ভারতীয়, তার নাম হচ্ছে আপুইয়া, সারা মাঠ জুড়ে খেলছে, যেমন ব্লক করছে আক্রমণগুলো, সেরকম অ্যাটাকে বল বাড়াচ্ছে, পাসের গোলের বল বাড়াচ্ছে, মাঝ মাঠ থেকে খেলা তৈরি করে বিপক্ষের পেনাল্টি বক্স পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সেখানে পাস দিয়ে আবার নিচে নেমে আসছে। ইঞ্জিন লাগানো একটা প্লেয়ার, অসাধারণ ফুটবল খেলছে। পাশাপাশি থাপা, এবং আমরা দেখেছি সাহাল আব্দুল সামাদ যেটুকু সময় নামবে ম্যাজিক দেখেই চলে যাবে। আমরা এই বছর যার খেলাটা পুরোপুরি দেখতে পাবো না সেটা হচ্ছে গিয়ে লিস্টন কোলাসো, কারণ বাদিকটা এই মুহূর্তে কিন্তু রবসন রবিনোকে নামিয়ে কোলাসোকে আমরা দেখলাম আগের দিন রাইট উইঙ্গারে ব্যবহার করা হয়েছে। সে বাদিকে যেমন সাবলীল কাট করে ঢুকে ড্রিবলিং করে বাদিকটা যেন ব্যতিগ্রস্ত করে রাখে বিপক্ষের রাইট ব্যাককে, সেই জিনিসটা এবছরে হয়তো রবসন রবিনোকে করতে হচ্ছে। তো সেই দিক দিয়ে কিন্তু আমরা লিস্টন ক্লাসও সেই খেলাটা কীভাবে দেখবো এখন বুঝতে পারছি না। আগের দিন ডান দিক দিয়ে অপারেট করেছে, ডান দিক অপারেট করতে করতে বসিয়ে দিয়ে মনবীর সিংকে নামিয়েছে। আমরা এটা দেখতে পেলাম না, আমরা ভেবেছিলাম যে সেকেন্ড হাফে লিস্টন ক্লাসকে বাদিকে দিয়ে দেবে, রবসনকে তুলে হয়তো জেসন কামিন্সকে নামিয়ে খেলাটাকে এইভাবে ঘোরাবে, কিন্তু সেইভাবে কিছু আমরা গত ম্যাচে দেখলাম না। হয়তো আমাদের কোচের হয়তো প্ল্যান আছে কি করবে, সার্জিও লোবেরো নিশ্চয়ই প্ল্যান আছে, সে ডিফারেন্ট প্ল্যানই কিন্তু এক একটা ম্যাচ উতরাবার চেষ্টা করবে। তবে গোল সংখ্যা বাড়াতে হবে, গোল মিস করে চলবে না, আক্রমণের ঢেউ আরও আনতে হবে, বিপক্ষের গোল বক্সে মুহুর্মুহুর আক্রমণ করতে হবে এবং সেই কাজটা অবশ্যই আপুইয়া, থাপা, সাল আব্দুল সামাদ, দিমিত্রি পেট্রাস থেকে শুরু করে জেসন কামিন্স এবং সর্বোপরি জ্যামি ম্যাকলারেন যেভাবে গোলটা গত ম্যাচে করলো, মানে জেমি ম্যাকলারেনের পক্ষেই ওরা সম্ভব। অন্য কোনো যদি প্লেয়ার হতো তাহলে ওখান থেকে একদম করে একটা মেরে দিয়ে বলটাকে বাড়ি বের করতো, কিন্তু বাট বলটাকে টার্ন করে ঘুরে যেভাবে গোলটা রাখলো, এটা বিশ্বকাপার এখান থেকেই বোঝা যাচ্ছে যে একটা আলাদা ক্লাসের প্লেয়ার। তো মোহনবাগানের এই মুহূর্তে যা টিম আছে, তো বলবো ইস্টবেঙ্গলের কথা মাথা রেখে বলছি সেরা টিম এই মুহূর্তে ভারতবর্ষের 1 নম্বর টিম। সার্জিও লোবেরো বলে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান আগামী দিনেও হ্যাটট্রিক করার মুখে, সুতরাং কোনো রকম ভুলচুক করা চলবে না। প্রতিটা প্লেয়ারকে একেবারে পই করে বলে দিচ্ছে এবং ম্যাচে প্র্যাকটিসও আমরা সেটা দেখতে পাচ্ছি যে দিমিত্রি পেট্রাসকে একটা এক্সট্রা এফোর্ট দিয়ে দিয়েছে, এক্সট্রা দায়িত্বটা দিয়ে দিয়েছে। জ্যামি ম্যাকলারেনকে গোলগুলো করতে হবে, মনবীর সিং যখন নামছে তখন আক্রমণের ঢেউ বাড়াতে হবে, ইস্টবেঙ্গলকে ব্লক করতে গেলে আপুইয়াকে বড় ভূমিকা নিতে হবে, আর সবচেয়ে নিচে বড় ভরসা হচ্ছে গিয়ে টম আর্লেট এবং আলবার্টো রড্রিগেজ, বিশেষ করে আলবার্টো রড্রিগেজকে ভালো খেলতেই হবে। এবং মোহনবাগানের শেষ ভরসা, শেষ প্রহরী বিশাল কায়েত, আগের ম্যাচে ঠিকমতো পরীক্ষিতই হয়নি, কারণ সেইভাবে বিপক্ষ একটিকই করতে পারেনি। সুতরাং টোটাল মোহনবাগানকে ম্যাচের পর ম্যাচ খেলে কন্ডিশনে আসতে হবে এবং ডার্বিটাকে অবশ্যই জিততে হবে। ডার্বি কিন্তু জেতাটা অত সহজ হবে না, তার আগে নিজেদের কন্ডিশন আনতে হবে। চোট আঘাতের কবলে পড়লে চলবে না। মোহনবাগানের যে ফিজিও আছে তাদের খুব
তাড়াতাড়ি প্লেয়ারগুলোকে সুস্থ বা কন্ডিশনে নিয়ে আসতে হবে। এই সমস্ত দিক মাথায় রেখে কিন্তু মোহনবাগানকে ফুটবলটা খেলতে হবে। এবং আগামী ম্যাচ যেটা চেন্নাই এফসির বিরুদ্ধে আছে, ম্যাচটা অবশ্যই মোহনবাগানকে জিততে হবে এবং যে করেই হোক 3টে পয়েন্ট অন্তত ঘরে তুলতে হবে। 3টে পয়েন্ট ঘরে তুললেই মোহনবাগান যে লিগ টেবিলে শীর্ষে যাবে তা নয়। ইস্টবেঙ্গল যে গোল সংখ্যা ইতিমধ্যে করে ফেলছে 7টা ম্যাচ 2টো ম্যাচে, তো সেই জায়গায় পৌঁছতে গেলে চেন্নাই ম্যাচে অন্তত 5খানা গোল মোহনবাগানে করতে হবে। তো সেটা যদি মোহনবাগান করতে পারে তাহলে গোল টেবিলে লিগ টেবিলে কিন্তু শীর্ষে মোহনবাগান উঠে যাওয়ার একটা চান্স আছে। তবে এখনই এতটা হেসারেসি করার দরকার নেই, ধরে ধরে ম্যাচগুলোকে জেতাটাই মেন উদ্দেশ্য, অর্থাৎ 3 পয়েন্ট আগে চাই, তারপরে গোল সংখ্যা। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা তোমার কেমন লাগলো? ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরাই পেতে পারো। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।